দর্শক স্বাগত আজকের চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি মাহফুজ মিশু। আর আজকে আমাদের অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং সাবেক ছাত্রনেতা জনাব রুহুল কবির রিজভী। জনাব রিজভী, স্বাগত আপনাকে। কেমন আছেন আপনি? আমি আছি, মোটামুটি ভালোই আছি। আপনাকে ধন্যবাদ। আপনি দীর্ঘদিন কারাবাস আপনাকে করতে হলো বা করতে হচ্ছে, তারপরে এবার এই দফায় বোধহয় অনেক দিন বাহিরে, ফলে সেটার কথা বলছি কারাজীবনের অভিজ্ঞতার জন্য নয়, বলছি সেখান থেকে কি রাজনীতিতে খানিকটা সুবাতাস দেখেন? আসলে এটা আপনি যে প্রশ্নটি করেছেন এটি আমি খুবই কন্ট্রাডিক্টরি, মানে এটার উত্তর দেওয়া। সুবাতাস একজন রাজনীতিবিদ সবসময় দেখে থাকে। তার যে সংগ্রাম, তার আন্দোলন, তার যে রাজনৈতিক জীবনের কষ্ট, সবই কিন্তু একটা প্রত্যাশাকে কেন্দ্র করে, এবং সেই প্রত্যাশাটা হচ্ছে সামনের দিকে যে সুবাতাস প্রবাহিত হবে, সেটাই হচ্ছে মানে মূল কাম্য। তো আমার এখনও যেটা মনে হয়, নানা হামলা মামলা এবং বারবার কারা নির্যাতন, কারান্তরীণ হওয়া, তার মধ্যেও কিন্তু আমি এক ধরনের মানে সুবাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা দেখি আগামীতে। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, রাকসুর নেতা ছিলেন, এবং আপনি ছাত্র দলের বিপুল জনপ্রিয় ছাত্রনেতা ছিলেন। ঢাকার বাইরে একটি শহর থেকে এসে কাউন্সিল করে ভোটের মাধ্যমে আপনি সম্ভবত শেষ সভাপতি ছাত্র দলের, যিনি কাউন্সিলে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে হয়েছেন। প্রশ্ন হলো, তারপরে আমাদের ছাত্র সংগঠনগুলো কেবল ছাত্র দলকে দোষ দিলে চলবে না, অন্য কোনো সংগঠনগুলোতে মূলধারার এরকম কাউন্সিল, এইভাবে নেতৃত্ব নির্বাচন কেন হচ্ছে না, কিংবা আমরা আরেকজন রুহুল কবির রিজভী কেন পাচ্ছি না ছাত্র রাজনীতি? না, আমি অবশ্য যেটা মনে করি, পরবর্তীতে যারা এসছেন এদের মধ্যে অনেকেই যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব এসেছেন, তারা নেতৃত্ব দিয়েছেন। কিন্তু মূল কথাটা হলো যে ছাত্র রাজনীতির যে আগের যে রূপটা, সেই রূপটা আমরা আর খুঁজে পাই না। সেটা শুধুমাত্র তো দলীয় কাউন্সিল, কনফারেন্স, এগুলো তো বিষয় না। শিক্ষাঙ্গনে সুস্থ রাজনীতির একটা চর্চা ছিল, সংঘাত সংঘর্ষ ছিল না তা নয়, সেটাও ছিল। পাশাপাশি সুস্থ ধারার রাজনীতিরও একটা বিষয় ছিল, কারণ ক্যাম্পাসে নির্বাচন হতো, ছাত্র সংগঠনগুলোর সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন এবং ছাত্র সংসদগুলো গঠিত ছিল। ফলে ছাত্রদের মধ্যেকার বিভিন্ন বিভাজন, সেটিকে নিরসন করার একটা উপায় থাকতো। বিশেষ করে নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা থাকতেন। তো এই নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা পাওয়া যাচ্ছে না বিগত 26 বছর ধরে। এইটা আমি বলবো যে ছাত্র রাজনীতির ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে অগ্রগতির পথে এটা একটা বড় অন্তরায়। এর দায়কার, কারণ আমরা এরশাদ বিরোধী আন্দোলন আপনারা করেছেন, এরশাদকে আমরা স্বৈরাচার বলি, কিন্তু তারপরে 91 সালে প্রথম আপনার দল সরকার গঠন করলো, তারপর আওয়ামী লীগ, তারপর আবার আপনার, তারপর আবার আওয়ামী লীগ। ফলে যাকে আমরা স্বৈরাচার বলেছি, সে সময়ও কিন্তু আমরা ডাকসুতে, বুয়েটে, রাকসুতে, চাকসুতে ইলেকশন দেখেছি। গণতন্ত্র, কোট আনকোট যে গণতন্ত্র, সেটি আসার পরে আমরা ছাত্র সংসদ হতে দেখলাম না, এবং তার ফলাফল কী হয় সেটাও কিন্তু আমরা টের পাচ্ছি। কোনোদিন রাজনীতি করেননি সাবেক সরকারি বা সামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, তারা এসে রাজনৈতিক দলগুলোর নীতি নির্ধারণের জায়গায়, সব দলের কথাই বলছি। ফলে এইটা একটা বড় সংকট তৈরি করবে কিনা আমাদের নেতৃত্বের জায়গায়? আসলে রাজনীতির যে গতি প্রবাহ, সেখানে কিন্তু একটা উত্থান পতন থাকে। তো আমার যেটা মনে হয় যে যদি গণতন্ত্রের ধারাবাহিকতা যদি অব্যাহত থাকতো এবং কনস্টিটিউশনাল পলিটিক্সের যে চর্চা, এটা অব্যাহত থাকলে আপনার এই টেন্ডারবাজি, তারপরে আপনার সিট বাণিজ্য, ভর্তি বাণিজ্য, যেগুলো শোনা যায় ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে, এগুলো আস্তে আস্তে সেরে যেত। কিন্তু সবচেয়ে মুশকিল ব্যাপার হচ্ছে যে গণতন্ত্রের সেই যে ধারাটা, সেই ধারাটা আপনার বিপন্ন হওয়ার কারণে, যখন রাষ্ট্রীয় গণতন্ত্রেরই কোনো নিশ্চয়তা নাই, বিপন্ন, এবং বিভিন্ন রাজনৈতিক দলের তার যে গণতান্ত্রিক যে অধিকার, তার রাজনীতি চর্চা করার, সেটা তো এখন মানে আমি বলবো যে মারাত্মকভাবে সেটা বিঘ্নিত হচ্ছে। তো এইরকম একটি পরিবেশের মধ্যে দিয়ে ভিন্ন একটি প্রতিষ্ঠান আলাদাভাবে গণতান্ত্রিক তার বিকাশ লাভ করবে, যেখানে রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ সম্পন্ন হয়নি, বরং সেটা বাধাগ্রস্ত হচ্ছে, আরও সংকুচিত হয়ে পড়েছে। সেখানে একটা আলাদাভাবে, বিচ্ছিন্নভাবে এই সমাজের মধ্যেই আরেকটি প্রতিষ্ঠান যে গড়ে উঠবে, কোনো সম্ভাবনা খুবই কম, এটা হওয়া সম্ভব নয়। যার কারণে আজকে এই ছাত্র রাজনীতির আমরা যে কিছু দেখছি, নেতিবাচক যে দিকগুলো দেখছি, সেটা এটার কারণেই ফুটে উঠেছে। আপনার কথা যদি মেনে নিই, তার মানে হচ্ছে 2014 সালের 5 জানুয়ারি আগ পর্যন্ত তো আমাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন নাই। 91 থেকে 2008 সালে 29শে ডিসেম্বরের যে নির্বাচন, তাহলে এই 20 বছরেও আমরা একটা ছাত্র সংসদ নির্বাচন দিতে পারিনি। এই ব্যর্থতাটা কি সামগ্রিকভাবে আওয়ামী লীগ এবং বিএনপি এড়ানোর সুযোগ আছে? 2007 সালের
11ই জানুয়ারি থেকে এই ডিপলিটিসাইজেশনের প্রক্রিয়াটা শুরু হয়েছে, কিন্তু যারা এই প্রক্রিয়া শুরু করেছেন তাদের আমরা দৃশ্যমান হয়েছে 11ই জানুয়ারির সাথে, কিন্তু এদের প্রক্রিয়াটা নানাভাবে কিন্তু জারি ছিল সব আমলে অনেক আগে। তবে দৃশ্যমানভাবে এখানে জাতীয় নেতৃত্বের আরও বেশি দায়িত্ব ছিল। সেটি হচ্ছে যে রাষ্ট্রীয় গণতন্ত্রের যে পথ চলা, সেই পথ চলার পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠান, মানে রাষ্ট্রীয় গণতন্ত্র তো হচ্ছে একটি গণতন্ত্রের একটি মেরুদণ্ড, তার সাথে যে শাখা প্রশাখাগুলো থাকে সেগুলো যদি আপনার গণতান্ত্রিকভাবে বিকাশ লাভের সুযোগ থাকলে পরে আজকে মানে এই যে মৃতপ্রায় যে গণতন্ত্র আজকের যে রূপটি, সেই রূপটি এইরকমভাবে পরিগ্রহ লাভ করতে পারে। বিএনপি এখন কেমন আছে? আজকে যে ভোটারবিহীন সরকার ক্ষমতায় আছেন তাদের নানামুখী দমন, পূরণ, পুলিশি নির্যাতন, গ্রেপ্তার, বিচার বহির্ভূত হত্যা, গুম, এই যে একটা অনাচার চলছে সমগ্র রাষ্ট্রকে নিয়ে, গণতন্ত্রের কথা বলার যে অধিকার, গণতন্ত্রের বিরোধী দলের রাজনীতি করার অধিকার, এটা একেবারেই ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণভাবে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে কাজ করতে হচ্ছে একটা বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, যার দেশ শাসনের অভিজ্ঞতা আছে, যার কনস্টিটিউশনাল বিরোধী দল হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে। এই ধরনের একটি দলকে মানে এইরকম ফ্যাসিবাদী আক্রমণের মুখে কাজ করতে হচ্ছে, কিন্তু প্রতিটি রাজনৈতিক কর্মী সকল নির্যাতনের মধ্যে সে হতাশ হয় না, সে আরও বেশি উদ্বুদ্ধ হয়, অনুপ্রাণিত হয় এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার তার মধ্যে প্রবল অন্তর্গত তাগিদ তৈরি হয়। তো এই আক্রমণের মধ্যে, নির্যাতনের মধ্যেই কিন্তু এই জিনিসটা তৈরি হয়। তো আমি সেই দিক থেকে বলবো যে নেতাকর্মীদের মনোবল অটুট আছে এবং তারা সামনে গণতন্ত্রের বিজয়ের লক্ষ্যে কাজ করতে মোটেই অনাগ্রহী নয়, বরং তারা সতেজ এবং শক্তিশালী এ বিষয়। এই মনোবল কতদিন অটুট থাকবে যদি না দৃশ্যমান কোনো কর্মসূচি বিএনপি না দেখাতে পারে? দেখুন, আমি তো বলেছি এর আগেও আমি বিভিন্ন পর্যায়ে বলতাম, একটা উদ্ধৃতি দিতাম আর কি টম পেইনের। ওনার একটা বিখ্যাত একটা কথা আছে যে টাইরেনি লাইক হেল ইজ নট ইজিলি কনকার্ড, মানে উৎপীড়ন বা অত্যাচার এটা নরকের মতো, এটা সহজে এটাকে এর উপর বিজয় অর্জন করা যায় না। তো এই উৎপীড়ন, ফ্যাসিবাদী আক্রমণ এটা হয়তো চলতে পারে, আরও চলতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে গণতান্ত্রিক শক্তির যে সমস্ত সংগঠন তারা কখনো দুর্বল হয় না। বিভিন্ন দেশে দেশে দেখেছেন কত দীর্ঘদিন লেগেছে জনগণের যে অধিকার এবং জনগণের যে স্বাধীনতা, মানুষের যে স্বাধীনতা, এই স্বাধীনতাকে অবরুদ্ধ করে রাখা যায় না, এটাকে মানে কোনোভাবেই আবদ্ধ করা যায় না। এই স্বাধীনতা নিশ্চিত হবে, তো সেটা হয়তো আরও আমাদেরকে সাফার করতে হবে। তাদের দলের একজন শুভাকাঙ্ক্ষী মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আমাদেরকেই বলছিলেন যে বিএনপিকে কিছু করতে হলে নভেম্বরের ভিতরে সেটিকে দৃশ্যমান হতে হবে মানুষের কাছে। তো এবং আপনাদের দলের নেতারাও কেউ কেউ এখন বলছেন, আপনার একজন সহকর্মী দুদিন আগেও বলেছেন যে নভেম্বর থেকে বিএনপি রাজপথে আন্দোলনের সংগ্রামে আরও অনেক বেশি দৃশ্যমান হবে। আপনাদের পরিকল্পনাটা আসলে না, আপনি যথার্থ প্রশ্ন করেছেন। জাতীয় বুদ্ধিজীবীরা তারা তাদের দৃষ্টিকোণ থেকে একটা বিষয় বিবেচনা করেন, বলেন, এবং তাদের যে পরামর্শ এটাও রাজনৈতিক দলগুলোকে গ্রহণ করতে হয়। আমি আপনাদের সুস্পষ্টভাবে একটি কথা বলবো যে বিএনপি কিন্তু আন্দোলন থেকে পিছিয়ে নেই। আমরা প্রতিনিয়ত প্রতি সময়ে আন্দোলনের মুখোমুখি আছি। আজকে যে আপনার সামনে দাঁড়িয়ে যে কথাটি বলছি, যে যতটুকু সুযোগ পাচ্ছি, মানে আজকের যে বিরাজমান রাজনীতি নিয়ে যে আপনি প্রশ্ন করলেন তার যে উত্তরগুলো দিতে পারছি, আমি মনে করি এটাও হচ্ছে রাজনীতির একটা অংশ। আমরা যদি এটা যদি আন্দোলনের অংশ না হতো তাহলে তো আমাকে আবার গ্রেপ্তার করতেন। আমার যে কথা বলা বা আমার রাজনৈতিক কর্মসূচিটা এটা তাদেরকে বিদ্ধ করছে, বা এরকমভাবে আমাদের অন্যান্য যে সমস্ত জাতীয় নেতৃবৃন্দরা কথা বলছেন তাদের বিরুদ্ধে ক্রমাগতভাবে মামলা দেওয়া হচ্ছে, তাদেরকে হেনস্থ করার জন্য নানা মিথ্যা মামলা তাদের বিরুদ্ধে আরোপ করা হচ্ছে। তো এটার কারণটাই হচ্ছে সরকার বিচলিত হচ্ছে। আমাদের সমালোচনা, আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড। আপনাকে আমরা যেভাবে জানি যে আপনি পড়াশোনা করেন, আপনি পড়াশোনার জায়গাটায় জোর দেন এবং আত্মসমালোচনাও করতে জানেন, কখনো কি এরকম উপলব্ধি দলীয় ফোরামে কিংবা ব্যক্তিগতভাবে মনে হয়েছে আজকে বিএনপি নামক যে দলটি একাধিকবার দেশ শাসন করেছে, যে দলটির যিনি প্রধান তিনি কখনো কোনো নির্বাচনী আসনে ফেল করেন নাই এখন পর্যন্ত, সেই জনপ্রিয় দলটির আজকের যে এক ধরনের খারাপ অবস্থা কিংবা এক ধরনের ভঙ্গুর দশা যে কারণেই হোক না কেন, তার পেছনে আপনাদেরও নিশ্চয়ই বা দলের নেতা কর্মী নীতি নির্ধারকদের নিশ্চয়ই কিছু ভুল ছিল, সেই আত্মসমালোচনা আপনি করেন কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজব। তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি, আমরা কথা বলবো বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সঙ্গে। আমাদের সঙ্গে থাকছেন নিশ্চয়ই।
দর্শক স্বাগত আরেকবার। আমরা কথা বলছিলাম রুহুল কবির রিজভীর সঙ্গে। রিজভী ভাই, যে প্রশ্নটা ছিল যে কখন আত্মসমালোচনা করেছেন যে দলের আজকের অবস্থার জন্য প্রশ্ন করেছেন, যথার্থ প্রশ্ন করেছেন। আপনার এই প্রশ্নের উত্তরে আমার বক্তব্য একটি, বিএনপি কিন্তু ভেঙে যায়নি। আত্মসমালোচনা আসবে যখন একটা অনুকূল পরিবেশ আসবে, যেখানে গণতন্ত্রের চর্চার একটা সুযোগ সৃষ্টি হবে, একটা ফেয়ার নির্বাচন হবে, নির্বাচন কমিশন, শক্তিশালী নির্বাচন কমিশন হবে, তার মধ্যে যখন নির্বাচনে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে যখন অনুকূল পরিবেশ আসবে, তখন আমরা আমাদের আত্মসমালোচনা, কোথায় ভুল ছিল, কোথায় কী ছিল, সেটা আমরা তখন করব। কিন্তু এখন তো হচ্ছে আমাদের বেঁচে থাকার, আমাদের টিকে থাকার সবচেয়ে বিষয়। আমাদের যে নেতৃত্ব, আমাদের জাতীয় যে নেতৃত্ব, সেই নেতৃত্বের পিছনে অর্থাৎ মানে সুস্পষ্টভাবে যেটা বলতে হয়, দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ এবং তার নির্দেশ এবং তার কমান্ডেই আমরা রাজনীতি করছি। এবং এই বর্তমান যে চলমান যে অবস্থা, আন্দোলনের আমরা যে অংশগ্রহণ করছি, সেটা তার নেতৃত্বে, এখানে কোনো দ্বিধা নেই। আপনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা বলছিলেন এবং আপনি নিজেও বললেন, আমরাও স্বীকার করি যে বাংলাদেশের মতো একটা এখন আমরা মধ্যমায়ের দেশ হতে যাচ্ছি, এরকম দেশে বিদেশিদের ভয়ঙ্কর রকমের প্রভাব থাকে। এবং 5 জানুয়ারি ইলেকশনের পরেও কিন্তু আমরা পুরো আন্তর্জাতিক অঙ্গনকেই এটার সমালোচনা মুখর দেখেছিলাম। অনেকেই ফ্রেশ ইলেকশনও দাবি করেছিলেন, রীতিমতো বিবৃতি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা, সব দেশগুলো। প্রতিবেশী একটি দেশ শুধুমাত্র সেই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে নেয়। এবং যেমনটা ধারণা করা হয় যে বিশেষ করে 10 ট্রাক অস্ত্রসহ প্রতিবেশী দেশের যে 7 সিস্টার, সেটার সুরক্ষার ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে বিএনপি অথবা বিএনপির মদতপুষ্ট কেউ একটা থ্রেট হয়ে উঠছিল। সেই কারণেই বিএনপির আজকের এই দশা। সেটিও একটি প্রভাবক আপনি মনে করেন? এটা তো বানানো রূপকথা। দেখুন, আমার দেশের বাংলাদেশ যে তার যে ভৌগোলিক অবস্থান, এখানে কি থ্রেট হতে পারে ভারতের মতো একটা বৃহত্তম রাষ্ট্রে? বরং এগুলো একটা প্রিটেক্সট তৈরি করা, একটা অজুহাত তৈরি করা। সেই অজুহাত তৈরি করে মানে জাস্ট তাদের অশুভ ইচ্ছাকে বাস্তবায়ন করতে চাওয়া আর কি। 10 ট্রাক তো ধরেছে তো বিএনপির সরকার, তাহলে 10 ট্রাক দিয়ে ভারতের বিরুদ্ধে বিএনপির যদি কোনো অশুভ উদ্দেশ্য থাকে, ষড়যন্ত্র থাকে, তাহলে সে ধরবে কেন? সে ধরতো না, গোপনে অস্ত্র চালান করে দিত। কিন্তু বিএনপির গভর্নমেন্টই তো এই জিনিসটাকে ধরেছে এবং এর মধ্যে যারা দায়ী ছিল তাদেরকে ইয়ার আওতার মধ্যে নিয়ে এসছে। এই কাজগুলো তো বিএনপি করেছে। তো এই প্রশ্নটা তোলা হয়, বিশেষ করে এটা একটা ভুল বোঝানো হয় ভারতকে। আচ্ছা, যারা করছেন তারা এই জিনিসটা করছেন, অথবা তারা ভুল বুঝে এই জিনিসটা নিয়ে আসছেন। যদি বলতাম যে না, এই 10 ট্রাক মামলা, 10 ট্রাক অস্ত্র এসেছিল, এটা এখান থেকে ডিস্ট্রিবিউট হয়ে গেছে অস্ত্রটা, এবং এই কারণে ভারতে অনেক যারা আপনাদের বিরোধী তারা বলেন এই একটা 10 ট্রাকটা ধরা পড়েছে, কত 10 ট্রাক গেছে না। সেটা তো আপনি যখন যেটা ধরা পড়েনি, আপনি কোনো অভিযোগও করেন না, তা আপনি সেটা বলবেন কি করে? আপনি যে বিষয়টি অভিযোগ করছেন সেখানে আমাদের যে সুনির্দিষ্টভাবে সেটা আমরা উত্তর দিচ্ছি। তো এটা তো করেছে তো তাহলে বিএনপি সরকার, তাহলে এখানে এই অভিযোগটা উঠছে কেন? তাহলে বুঝতে হবে এটা যে আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র ছিল। অর্থাৎ সেটাই হয়, শক্তিশালী বিশ্বের দেশগুলো তাদের অন্যান্য যে স্যাটেলাইট রাষ্ট্র করতে চায়, সেখানে নিজের মন মতো লোককে বসাতে চায়। সেই বসানোরও আমরা একটা মানে এটা একটা দৃষ্টান্ত দেখছি, বা এটা ওই প্রক্রিয়ারই একটা অংশ বলে আমরা। কিন্তু প্রতিবেশীকে তো অস্বীকার করার উপায় নেই, কারণ আমাদের সাথে ভারতের এত বড় সীমান্ত, জলে স্থলে নদী অভিন্ন 53টা কথা হলো যে প্রতিবেশীর প্রশ্নটা তাদের সঙ্গে আপনারা সুসম্পর্কটা বিএনপি দল হিসেবে মানুষের সম্পর্কের কথা আপনারাও বলেন, ভারতও বলে। প্রণব মুখার্জির মতো উপমহাদেশের সবচেয়ে বয়স্ক প্রবীণ নেতা যখন আসেন, তখন বিএনপি চেয়ারপারসন দেখা করতে যাননি সেদিন একটা হরতালের কারণে। এবং অনেকেই বলেন যে এটা শিষ্টাচারের ভিতরেও একটু মানে বাঙালির যে অতিথিপরায়ণতা, সেই জায়গাটা এখানে একটা কন্ট্রাডিক্ট করে। ফলে এই ছোটো ছোটো ভুলগুলো কি বিএনপিকে অনেক বেশি সাফার করাচ্ছে? আপনার বিএনপি চেয়ারপারসন দেখা করতে যাননি, হরতাল ছিল, এবং ওই সময়ের হরতাল এবং যে কোনো মুহূর্তে বহু ধরনের হতে পারতো, ভারতের নিরাপত্তার প্রশ্ন আসতে পারে। তো এটা তো উনি বলেননি যে আমি ওনার সাথে দেখা করব না। উনি বলেছেন যে হরতালটা শেষ হলে তারপর দেখা করতে যাওয়া, এক। আর 2 নম্বর হচ্ছে যে বিএনপির চেয়ারপারসনও তো ইন্ডিয়াতে গিয়েছিলেন, অনেকের সাথে যেমন দেখা হয়েছে, আবার কংগ্রেসের চেয়ারপারসন তার সাথে দেখা করতে চেয়েছিলেন, সেখানে দেখা হয়নি। তো এই নিয়ে তো এখানে তো কোনো প্রশ্ন ওঠেনি, কোনো সাংবাদিকও প্রশ্ন করেনি, বিএনপি কোনো প্রশ্ন, এটা হতেই পারে এই জিনিসটা। আর এখানে দৃশ্যমান একটা ঘটনা যে এখানে হরতাল চলছিল, এবং এটা আপনার মনে আছে যে ভারতের রাষ্ট্রপতি এরকম একটি গুরুত্বপূর্ণ
রাষ্ট্রপ্রধান যিনি বাংলাদেশে আসছেন তার প্রতি সম্মান জানিয়ে বিএনপি যে হরতালটি রেখেছিল যেদিন উনি নড়াইলে যাবেন, সেটা কিন্তু নড়াইলে প্রত্যাহার করা হয়েছিল। তো এটা বলার কোনো অবকাশ নাই যে বিএনপির চেয়ারপারসন এটা রাষ্ট্রাচার বিরোধী বা আমাদের যে বাংলাদেশের অসম্মান করেছেন। এটা হচ্ছে আওয়ামী লীগ এবং ভারতে তাদের কিছু অনুসারী বুদ্ধিজীবী আছেন, সাংবাদিক আছেন, এরা মিলিয়ে এই জিনিসটি করেছেন। আর যে প্রশ্নের ব্যাপারে প্রশ্ন উত্থাপন করা মোটেই সমীচীন নয় যে যদি এটা বিএনপির সময় 10 ট্রাক অস্ত্র এক জায়গায় মজুত করা আছে, আওয়ামী লীগ উদ্ধার করেছে, তাহলে এটা একটা বড় প্রশ্ন হতো। কিন্তু সেটা না করে বিএনপি সেটা উদ্ধার করলো, বিএনপি পত্রপত্রিকাকে জানালো, আর সেটার জন্য বিরাট অপরাধ হয়ে গেল। তো এইটা আসলে একটা প্রিটেক্স, আমি বলেছি এটা একটা অজুহাত। এই অজুহাতের মধ্যে দিয়ে তারা বাংলাদেশকে চিরস্থায়ীভাবে এটাকে তাদের একটা ক্লায়েন্ট রাষ্ট্র মানে করে তোলার যে তাদের যে ইচ্ছা, সেই ইচ্ছা অনুযায়ী তারা কাজ করেছে। তো এইটা আমি বলবো ভারতের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্র এটা করা মোটেও উচিত হয়নি। এই কারণে যে ভারত তো গণতান্ত্রিক দেশ, তার তো সম্পর্ক হবে ইন টার্মস অফ পপুলেশন, ইন টার্মস অফ পিপল টু পিপল। হ্যাঁ, পিপল টু পিপল হবে। এবং আমি বলবো যে জনসংখ্যা অনুযায়ী ইন টার্মস অফ পপুলেশন বাংলাদেশ একেবারে ছোটো দেশ না, এটা একেবারে নেপাল বা ভুটান না। তো সেখানে আপনার ভারতের উচিত ছিল যে জনগণ থেকে জনগণের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে জারি রাখা, সেটাকে জারি রাখা। সেটা না করে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে সম্পর্ক করলে পরে এদেশের মানুষ তো ভারত বিরোধী হয়ে উঠবে। এদেশের মানুষের মধ্যে ভারত সম্পর্কে আরও বেশি সংশয় থেকে উঠবে, নেতিবাচক ধারণা তৈরি হবে এবং একটা যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে গড়ে তোলার ক্ষেত্রে অনেক অন্তরায় সৃষ্টি হবে। ভাই, আবার হঠাৎ করে বিএনপির কাউন্সিল এবং তারপরে আওয়ামী লীগের কাউন্সিল, সেখানে দুই জায়গায় সবচেয়ে উচ্চারিত শব্দ এখন নির্বাচন, এবং নির্বাচন নিয়ে আসলে আমাদের মৌলিক সংকটটার শুরু, যে রাজনৈতিক সংকটটা। ফলে আগামী নির্বাচন নিয়ে বিএনপির পরিকল্পনা কি, আপনারা কী ভাবছেন সেটা আমরা জানতে চাই। তার আগে আবার একটা বিরতি নিব। দর্শক, আবার একটা ছোট্ট বিরতি নিব, কথা বলবো রুহুল কবির রিজভীর সঙ্গে। আমাদের সঙ্গে থাকছেন নিশ্চয়ই। স্বাগত আরেকবার। আমরা কথা বলছিলাম রুহুল কবির রিজভীর সঙ্গে। আগামী নির্বাচন হচ্ছে এখন আলোচনার হট টপিক, এবং আমাদের বর্তমান যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের মেয়াদ প্রায় শেষের দিকে। আপনার দল থেকে একাধিকবার নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, নির্বাচন কমিশনে নিরপেক্ষ এবং কাজের লোক বসানোর কথা আপনারা বলছেন। প্রশ্নটা হলো যে এখন সংবিধানটি যে জায়গায়, সে জায়গায় বিএনপির প্রধানতম যে দাবি ছিল যে একটি নির্বাচনকালীন সরকার, সেটির নাম তত্ত্বাবধায়ক সরকার হোক বা অন্য যে কোনো, সেই জায়গা থেকে বিএনপি কি খানিকটা সরে এসেছে, নাকি বিএনপি আগের জায়গায়? আমি বলবো যে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা নির্দলীয় সরকার, সেটার নাম তত্ত্বাবধায়ক সরকার হোক বা অন্য কোনো সরকার হোক, সেটা বিবেচ্য বিষয় নয়। বাট একটা ইন্টারিম গভর্নমেন্ট থাকবে, সেই গভর্নমেন্টের কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন থাকবে না, রাজনৈতিক পরিচয় থাকবে না, এবং তারা একটা নির্বাচন কন্ডাক্ট করবেন যে নির্বাচনটি হবে অবাধ এবং সুষ্ঠু, এবং ভোটাররা তাদের ভোট দিতে পারবেন স্বাধীনভাবে এবং নির্ভয়, সেটা নিশ্চিত করা। এবং এই নিশ্চিত করার সংগ্রামই আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। আমরা চাচ্ছি যে 2014-এর 5ই জানুয়ারির পর এই সরকার অবৈধ। এই মুহূর্তে তাকে নির্বাচন ঘোষণা করতে হবে এবং একটি ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করতে হবে, যে ইন্টারিম গভর্নমেন্টটি নির্দলীয় হবে, তারা একটি নির্বাচন কন্ডাক্ট করবে, যেটা আমি আপনাকে আগে বলেছি। এবং নির্বাচন কমিশন যেটি হবে, সেই নির্বাচন কমিশন স্বাধীন এবং শক্তিশালী হতে হবে। তার জন্য লোক বাছাইয়ের ক্ষেত্রে যে মানে যে যাচাই কমিটি বা সার্চ কমিটি, যেটাই বলি না কেন, সেই সার্চ কমিটি গঠন করতে হবে সব দলের মতামতের ভিত্তিতে। কিন্তু প্রশ্নটা হলো যে যদি আপনি নিশ্চয়ই বুঝছেন এবং সরকারের যা কর্মকাণ্ড, যা মনোভাব, তাতে সংবিধান যে জায়গা আছে সে জায়গা থেকে আরেকটি নিরপেক্ষ জায়গায় একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে ফেরার সুযোগ খুব সম্ভবত নাই। রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দিন আহমেদ কদিন আগেও বলেছেন যে শেখ হাসিনার অধীনেও নির্বাচন হতে পারে যদি নির্বাচন কমিশনকে কোট আনকোট শক্তিশালী করায়, সারা পৃথিবীতে যে ব্যাপার হয়। আপনার কি সেরকম হলেও পরিস্থিতি মেনে নেবেন? আমি তো আমার স্পষ্টভাবে বলে দিলাম আমার মতামত এবং আমার দলের মতামত। স্যার যদি এটা বলে থাকেন, তিনি হয়তো একটা অপশন বলেছেন আর কি, কিন্তু একেবারে যে করা যাবে না সেটার কি কোনো ধরনের, এটা কি কোনো ধর্মীয় গ্রন্থ নাকি যে করা যাবে না? তাহলে তত্ত্বাবধায়ক সরকারের জন্য যে নেত্রী বিধ্বংসী আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হলো,
যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উনি কি করে সেটাকে সংবিধানকে বিলুপ্ত করলেন? তাহলে ঠিক একইভাবে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অথবা যে কোনো একটা অন্তর্বর্তীকালীন সরকার বা যে নামই হোক না কেন, এটা প্রতিষ্ঠা করা কি খুব কঠিন ব্যাপার? এটার জন্য যে খুব পিএইচডি করতে হবে বা এটার জন্য খুব বেশি মানে বড় ইউনিভার্সিটিতে পড়তে হবে, এটার কোনো বিষয় না। এটা একটা লেম্যানও বুঝতে পারবে যে এটা করা খুবই সহজসাধ্য ব্যাপার। কিন্তু বিএনপি আগামী নির্বাচনে যেতে চায়, নিশ্চয়ই যেতে চাই। আগামী নির্বাচনকে মানে এই মুহূর্তে যদি নির্বাচন হয়, সে নির্বাচনে যেতে চাইবে, কিন্তু শর্ত হচ্ছে আমি একটা ফ্রি, ফেয়ার এবং সবার কাছে অংশগ্রহণমূলক ইনক্লুসিভ একটা নির্বাচনের নিশ্চয়তা বিএনপিকে পেতে হবে, এবং সেই নিশ্চয়তা হতে পারে একমাত্র একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার যে পুলিশকে প্রভাবিত করবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারীকে প্রভাবিত করবে না, তারপর প্রশাসনকে প্রভাবিত করবে না, এই ধরনের সরকারের অধীনেই সে নির্বাচন। আপনাদের অনেক শুভাকাঙ্ক্ষীরাও বলছেন যে 5 জনের নির্বাচনে না যাওয়া বিএনপির একটা কৌশলগত ভুল ছিল, কারণ এখনকার যুগে গণমাধ্যম বা অন্যান্য কিছু মিলে সামাজিক যোগাযোগ মাধ্যম, সেখানে নির্বাচনে যে কারচুপি হয়েছে সেগুলো সবাই জেনে যাচ্ছে, কিন্তু ফলে সেই নির্বাচনে না যাওয়াটা ভুল ছিল, এবং সেই কারণে আপনারা পরবর্তীতে অনেকগুলো স্থানীয় সরকারি নির্বাচন বা সিটি কর্পোরেশন নির্বাচনে গিয়েছেন। এটা ঘটনা হলো যে ওই নির্বাচন গেলে তাদের যে উপদেষ্টা, প্রধানমন্ত্রী উপদেষ্টা এস.টি. ইমাম তো নিজেই বলেছেন যে আমরা ম্যাজিস্ট্রেট, পুলিশ টুলিশ যে প্রতিটা সেন্টার আমরা মোটামুটি সব সেট করে ফেলেছিলাম। তো নির্বাচনে যাবো কী জন্য? আর রাজনীতিতে মানে জনগণের কাছে প্রদত্ত ওয়াদা, প্রদত্ত অঙ্গীকার, এটার কি কোনো মূল্য নেই? মূল্যবোধের কোনো দাম নেই? আদর্শের কোনো দাম নেই? আপনার প্রতিশ্রুতি রক্ষার কি কোনো দাম নেই? তো সুতরাং প্রতারণা করে, তারপরে আপনার অপকৌশল করে মানুষকে ফাঁদে ফেলে সবসময় পার পাওয়া যায় না, এবং সেই পার ইনারা পাবেন না। আমরা একেবারে শেষ সময় যুদ্ধাপরাধের বিচার চলছে, অনেক ফাঁসি কার্যকর হয়েছে, সেটি নিয়ে আপনার বা আপনার দলের সুস্পষ্ট অবস্থান? সুস্পষ্ট অবস্থা বারবার বলা হয়েছে, এ ব্যাপারে আর নতুন করে কিছু বলার নেই, আর নতুন করে কিছু বলবো না, এটা দলের পক্ষ থেকে বহুবার বলা হয়েছে। কিন্তু জামাত ইসলামের সঙ্গে বিএনপির যে ঐক্য, সেটি কি কেবল রাজনৈতিক ঐক্য না, কোনো একটা আদর্শিক ঐক্য? সেটি নিয়ে বিএনপি, সেটাকে আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে আওয়ামী লীগকে, যে আপনারা বিএনপির বিরুদ্ধে যে আন্দোলন করেছিলেন জামাতকে নিয়ে, সেটা কি ছিল? এটা আদর্শিক না এটা কি শুধুমাত্র আন্দোলনের কৌশল না কিসের জন্য? এই যে নীতিহীনতার যে রাজনীতি, সেই কারণে এই বিষয়টি আগে মানে আওয়ামী লীগকে জিজ্ঞেস করতে হবে, আপনারা সেদিন এই কারণে করেছিলেন কেন? আপনারা গতবারের যে 5 বছর যে ক্ষমতায় ছিলেন, তখন একটা টু শব্দও আপনারা করলেন না, নির্বিঘ্নে জামাত ইসলামের রাজনীতি করেছে। ওরা ওটার উত্তর দেওয়ার পর তখন আমরা উত্তর দেবো, কিন্তু আপনারা এখন উত্তর দিবেন না। আমাদের তো এমনি বিভিন্নভাবে তো উত্তর দিয়েছি, তো এই মুহূর্তে আমরা দিব না, কারণ এটা আগে তো তারা করেছে, এবং যতবার মানে বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্তের আওয়ামী লীগের সাথে জামাতের মিল হয়েছে। আপনি দেখেছেন যে 86 সালের নির্বাচনে হাসিনা গেছে, জামাত গেছে। সুতরাং আপনি আমার সাথে নিশ্চয়ই একমত হবেন, এবং আপনার কাছে তথ্য আরও ভালো আছে। ছাত্র দল নামক যে সংগঠনটি, সেই সংগঠনটি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, যে সংগঠনটির হাত দিয়ে সবচেয়ে বেশি ছাত্র নেতা যাদের মারা গেছে, সেই সংগঠন হচ্ছে ছাত্র শিবির। ফলে সেটির কারণে বিএনপিরও কি নিজেদের খানিকটা রাজনৈতিক ক্ষতি হচ্ছে না? না, আমি তাকে বলেছি আগে তাদেরকে জিজ্ঞেস করি না, আমাদের ক্ষতি লাভ সেটা আমরা বিবেচনা করব, সেটা আমরা মূল্যায়ন করবো আমাদের মধ্যে। তারেক রহমান কি শিগগিরই দেশে ফিরবেন, বা আপনার তাকে ফেরাতে চান? অনুকূল পরিস্থিতি এবং সব কিছু হলে, ওনার চিকিৎসা শেষ হলে পরে, উনি সুস্থ হলে পরে অনুকূল পরিবেশ সৃষ্টি হবে, একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে, তখন সবাই রাজনীতি করতে পারবেন। আমাদের তারেক সাহেব তো বাইরে আছেন, তারেক সাহেব ফিরে আসলে তার সাথে কী আচরণ করবে সেটা তো প্রধানমন্ত্রী এবং অন্যান্য নেতাদের কথা শুনলেই তো বোঝা যায় আর কি। তো সুতরাং আগে দেশের একটা অনুকূল পরিস্থিতি তৈরি হোক, এখানে সব মানুষ নির্ভয়ে যখন তার রাজনৈতিক চর্চা করবে, তখন সবাই রাজনীতি করবেন এবং সবাই তার পদক্ষেপ নেবেন। আপনাদের সামনে নিশ্চয়ই কোনো লক্ষ্য আছে, কবে নাগাদ পরিস্থিতি আপনাদের অনুকূলে আসতে পারে, বা কবে নাগাদ বিএনপি? এটা তো ওই যে আগেই আপনাকে বলেছি যে এটা তো আর ডেট তারিখ দিয়ে বলা যায় না, যেহেতু অবৈধভাবে বন্দুকের জোরে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে, এর বিরুদ্ধে অব্যাহত সংগ্রামের একটা পর্যায়ে হয়তো তাদেরকে ছেড়ে যেতে হবে, তাদের পরাজয় হবে। সেই আন্দোলন সংগ্রামকে রাজনৈতিক শক্তিগুলো করবে, না কেউ এসে শেখ হাসিনা সরকারকে ফেলে দেবে? আমরা রাজনীতি করি, রাজনৈতিক শক্তির মাধ্যমেই রাজনৈতিকভাবেই আমরা মোকাবেলা করব গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। জি, আমার একদম শেষ প্রশ্ন, আপনাদের আরেকটা বড় রাজনৈতিক দল, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কাউন্সিল হলো, আপনারাও সেই কাউন্সিলে যাননি, আওয়ামী লীগও আপনাদের কাউন্সিলে যায়নি, কিন্তু আমরা দেখেছি যে দুই নেত্রী যখন এক হয়েছেন, তখন এরশাদের মতো বিশাল এক স্বৈরা শাসক, যিনি 9 বছর দেশ শাসন করেছেন, তার পতন ত্বরান্বিত হয়েছে। রাজনীতিতে এই সুষ্ঠু সংস্কৃতিটা ফিরিয়ে আনার ব্যাপারে নিশ্চয়ই শেখ হাসিনাকে আপনারা দোষ দিতে পারেন, কিন্তু উনিও চেষ্টা করেছেন, আপনারাও চেষ্টা করুন কিনা, কিংবা বিড়ালের গলায় ঘণ্টাটা আসলে কে বাঁধবে? আসলে উনি চেষ্টা করেছেন, তার নিদর্শন
তো আমরা দেখতে পাইনি আর কি চেষ্টা করেছেন। মরহুম আরাফাত রহমান কোকর মারা যাওয়ার পরে তার যাওয়ার চেষ্টা কিংবা টেলিফোনের চেষ্টা যেগুলো আপনি আওয়ামী লীগের বালির পক্ষ ট্রাক থেকে বলা দিয়ে হয়। চারিদিকে অবরুদ্ধ করে রেখেছেন নেত্রীকে, তারপরে আপনি যাচ্ছেন সহানুভূতি দেখানোর জন্য। এটা দেশের সাধারণ মানুষ এবং আপামর দলের নেতাকর্মীরা কেউ স্বাভাবিকভাবে নেয়নি। কিন্তু আপনি বালির ট্রাক, আপনি কি বলে যে ইটের ট্রাক, ইটের বস্তা সব দিয়ে আপনি অবরুদ্ধ করে আপনি বিদ্যুৎ কেটে দিচ্ছেন, পানি কেটে দিচ্ছেন, সব কিছু কেটে দিয়ে যে নির্মমতা দেখিয়েছেন একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, তারপরে যাচ্ছেন আপনি সহানুভূতি দেখাতে। এটা যে কত মানে কী ধরনের একটা ঘৃণ্য আচরণ, হ্যাঁ, এটা কী ধরনের একটা ভণ্ডামি। কিন্তু ঘন্টাটা কে বাঁধবে, এই উদ্যোগটা তাহলে কে নেবে? সরকারকে নিতে হবে, সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি, যারা জোর করে ক্ষমতা দখল করে আছে তাকেই নিতে হবে যে অনুকূল পরিস্থিতি তৈরি করার জন্য। সরকার প্রধান যখন তার বক্তৃতায় বলেন তাকে একাধিকবার হামলা করা হয়েছে, 21 আগস্ট গ্র্যান্ড হামলার কথা বলেন, তার পিতাকে সপরিবারে হত্যার ঘটনা বলেন, একই রকম যুক্তি তো তারাও দেখায় দিবে। কিন্তু সাধারণ মানুষের বিএনপির প্রতিষ্ঠা থেকেও হত্যা করা হয়েছে এবং তাদের স্বঘোষিত হত্যাকারীরা ওনার মন্ত্রীও হয়েছেন, এই তো ঘটনা তো আছেই। তো শুধু ওনার উপরেই ইয়ে গেছে, মানে অনাচার, অবিচার, নির্যাতন গেছে, বিএনপির উপর দিয়ে যায়নি। আর 21 আগস্ট ঘটনার সাথে বিএনপির কি সম্পর্ক কি? তাহলে আপনার বিডিআরের ঘটনার সাথে আওয়ামী লীগ সম্পর্ক? কারণ ওটা যে কোনো সময় যে কোনো কেউ সন্ত্রাসী গোষ্ঠী ঘটনা ঘটাতে পারে এবং এর জন্য বিএনপি চেয়ারপারসনও সেদিন শেখ হাসিনার বাসায় গিয়েছে। তার মানে রাজনীতি নিয়ে আসার কোনো জায়গা আছে, এই জায়গাটা নিশ্চিত করতে হবে শাসক দলকে এবং এটাই হচ্ছে প্রধান দায়িত্ব। গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে, সব কিছু করার ক্ষেত্রে তাদের আসতে হবে। আর আশার আমরা কি বলবো, আমরা তো আলোচনার জন্য কথা বলেই যাচ্ছি, কিন্তু ওনারা গায়ের জোরে কিছুই করবেন না। তো এইখানে তো সমাধান আসবে না। একটার পর একটা যে ত্রুটি করছেন, যে নিপীড়ন করছেন, যে জোর জবরদস্ত করছেন, এটার যে ভিত্তি স্থাপন করছেন, সেটা কিন্তু আপনার মানে একদিন মানুষের মাঝে এটি একটা পরাজয়ের ভিত্তি হিসাবে বিবেচিত হবে, পতনের ভিত্তি। আপনাকে অনেক ধন্যবাদ জনাব রুহুল কবির রিজভী আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি আজ। কথা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।